জি স্যার। ওকে, ঠিক আছে, আমরা তাহলে শুরু করি। ওকে, সো আমরা কিন্তু আমাদের প্রায় আজকে শেষ, মোটামুটি আমাদের সিলেবাস যেটা সেই অনুযায়ী হচ্ছে আজকে আমাদের লাস্ট টপিক আমরা একটু কভার করব। সো লাস্ট ক্লাসে আমরা মেইনলি ডকুমেন্টেশন নিয়ে একটু ডিসকাশন করলাম। আজকে আমরা দুটো জিনিস দেখব মেইনলি, সেটা হচ্ছে ডিপ্লয়মেন্ট এবং রিলিজ ম্যানেজমেন্ট। সো দুটাই আসলে অনেকটা ম্যানেজমেন্টাল ব্যাপার, মানে এগুলো আসলে সবই পোস্ট ডেভেলপমেন্ট টাস্ক। দ্যাট মিনস ডেভেলপ হয়ে গেছে আমার সিস্টেম বা ওয়েবসাইট, যাই করি না কেন সবই তোমার ডেভেলপ হয়ে গেছে অলরেডি। বাট পরবর্তীতে যে কাজগুলো, যেগুলোকে আমি ডিপ্লয় করব, বিভিন্ন ফিডব্যাক আসবে, দেন সেগুলো নিয়ে কি করব না করব, ওই যে কাজগুলো, এগুলো একটা ম্যানেজমেন্টাল কাজের মধ্যে পড়ে। কি সেগুলো প্রত্যেকটারই একটা স্টেপ বাই স্টেপ প্রসিডিউর অলরেডি বলা আছে, সো ওগুলো ফলো করে আসলে আমাদেরকে কাজগুলো করতে হবে। ধরো তুমি কোড করলা, ফাইন, সো কোড করলেই তো হবে না, এটাকে আমাকে এখন ডিপ্লয় করতে হবে। হয়তো এটা আমাকে ওয়েবসাইটে হোস্টিং করতে হবে, অথবা এটা আমাকে ক্লায়েন্টের পিসিতে ইনস্টল করতে হবে, বা যেমন ধরো অপারেটিং সিস্টেম সাপোজ। সো মাইক্রোসফট কী করছে, তারা অপারেটিং সিস্টেম তারা ডেভেলপ করে তারা সিডি আকারে ছেড়ে দিছে। ওকে, এখন এই যে অপারেটিং সিস্টেম শুধু সিডি আকারে ছেড়ে দিলে তো আর শেষ হয়ে, মাইক্রোসফটের কাজ তো আর শেষ হয়নি, তাই না? এখনও কিন্তু মাইক্রোসফটে তাদেরকে বিভিন্ন সাপোর্ট, মেনটেনেন্স, এটা সেটা কত কাজ, কিছু আপডেট করা, সব যে কাজগুলো করা লাগতেছে, সো এটার জন্য তোমার একটা ম্যানেজমেন্টের প্রয়োজন। ওকে, তো সেগুলো নিয়ে একটু আমরা জাস্ট একটু গো থ্রু করবো, বিভিন্ন টার্মসগুলোর সাথে একটু পরিচিত হব। আচ্ছা, সো সিস্টেম ডেভেলপমেন্ট হচ্ছে, ওই বললাম যেটা পোস্ট ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস, যে তোমার কোড টোড করা শেষ, তুমি টেস্টিংও করে ফেলছো। এখন অনেক সময় যেটা দেখবা, অনেক তোমরা হয়তো ফেস করছো, যে বাসা থেকে কোড করে আনছো, ল্যাবে এসে দেখতেছো কোড চলে না। সো তার মানে কি, এখানে অনেক ইস্যুজ আছে, যে তুমি তোমার পিসিতে যে ইনভায়রনমেন্টাল সেট আপ, সেটা হয়তো ল্যাবের পিসিতে ছিল না, যার কারণে তোমার কোডটা তুমি চালাতে পারো নাই। তার মানে তুমি যে তোমার কোডটা ল্যাবে এনে ডিপ্লয় করলা, তার আগে কিন্তু তোমাকে এখানে ইনভায়রনমেন্টগুলো সেট আপ করতে হবে। ওকে, তো এই কাজগুলো কারা করবে? তো এটার জন্য আলাদা টিম থাকে যারা এই কাজগুলো করে থাকে। এখন এই ডিপ্লয়মেন্টের মধ্যে তোমার কনফিগারেশন ব্যাপার থাকতে পারে, রিলিজের ব্যাপার থাকতে পারে, ইনস্টলেশন, আপডেটিং, অ্যাডাপ্টিং, রিকনফিগারেশন, আনইনস্টল, অনেক টপিকই কিন্তু এখানে কাভার হয় আসলে। ওকে, যেমন ধরো আমরা যে মাইক্রোসফট অফিস বা যে কোনো সফটওয়্যারই তুমি ইউজ করতে যাও না কেন, সেগুলো কিন্তু আমাদের কনফিগার করে নিতে হয় আমাদের মেশিনের জন্য। অনেক জায়গাতে লাগেও না কনফিগার করা, তো যেখানে লাগে না তো সেখানে লাগে না, বাট অনেক জায়গাতে লাগে। তারপরে কিভাবে ইনস্টল করব, সেটা তোমার গাইডলাইন থাকে, সেই অনুযায়ী তোমাকে ইনস্টল করতে হবে। আপডেট আসে, আপডেটটা হচ্ছে ইম্পর্টেন্ট একদিক থেকে, কারণ হচ্ছে ধরো তুমি একটা সিস্টেম বানালা, এটা ইউজাররা ইউজ করবে, ইউজ করে তারা কিন্তু তোমাকে একটা ফিডব্যাক দিবে। ওকে, তুমি সিস্টেম বানিয়ে হচ্ছে কি ব্যাপার, তুমি সিস্টেম বানিয়ে হচ্ছে এরকম হচ্ছে না, থাক, বানিয়ে হচ্ছে তুমি ইউজারের কাছে দিবা। সো ইউজারের কাজ হচ্ছে তারা সিস্টেমটা ইউজ করবে। ওকে, তারা ইউজ করে দেখবে যে আমার সিস্টেমটা সব ঠিকঠাক আছে কিনা। ওকে, করে তারা হচ্ছে একটা ফিডব্যাক দিবে। এখন দেখা যাবে কি, যে তোমার ফিডব্যাকের উপরে বেস করে তোমার আবার কিছু চেঞ্জেস করা লাগতে পারে। তখন এই চেঞ্জটা কে করবে? তাই না? আবার যখন তুমি চেঞ্জ করতেছো কোনো একটা জায়গায়, তখন অন্য কোনো জায়গাতে আবার ইফেক্ট পড়লো কিনা, তাই না? এক জায়গায় চেঞ্জ করছো, আরেক জায়গায় সমস্যা হয়ে গেল, তাহলে তো আবার আরো বড় সমস্যা হয়ে যাচ্ছে। ওকে, সো এটাকে একটা ফুল একটা প্রসিডিউরের মাধ্যমে হচ্ছে আমাদেরকে
গো থ্রু করতে হয়। ওকে, রিকনফিগারেশন করা লাগতে পারে, তুমি কোন সিস্টেম আনইনস্টল করতে পারো। এই যে কাজগুলা, এগুলো আসলে সবই সিস্টেম ডিপ্লয়মেন্টের মধ্যে পড়ে। এখন ডিপ্লয়মেন্ট কিভাবে হয়? একটা সবচেয়ে সহজ উপায় কি, সেটা হচ্ছে এটাকে বলা হয় ফুট অ্যান্ড হ্যান্ড মডেল। ফুট অ্যান্ড হ্যান্ড মডেল মানে হচ্ছে তুমি ধরো তুমি একটা কোম্পানির জন্য একটা সফটওয়্যার বানাইছো, যে সাপোজ ব্র্যাকের ইন্টারনাল ম্যানেজমেন্টের জন্য একটা সফটওয়্যার বানাইছো। সো তোমাকে বলবা যে ওই সফটওয়্যারটা যেই পিসিতে হবে সব পিসিতে তুমি যে ইনস্টল করে দিয়ে আসবা। এটা হচ্ছে ফুট অ্যান্ড হ্যান্ড মডেল, যে তুমি মানে যে নিজে বসে ম্যানুয়ালি ইনস্টল করে দিয়ে আসবা। সো এটা ভালো হচ্ছে যদি তোমার ছোট কোম্পানি হয়, সেক্ষেত্রে ইটস ফাইন। আর একটা হচ্ছে সেলফ সার্ভিস মডেল, যেমন ধরো মাইক্রোসফট অফিস। মাইক্রোসফট থেকে লোক এসে আমাকে ইনস্টল করে দেয় না, এটা হচ্ছে আমরা আমাদের মতো করে হচ্ছে ইনস্টল করে নিই। ওকে, যে এরকম হচ্ছে তোমার দুইটা মেথড আমরা বলতে পারি ফর সফটওয়্যার ডিপ্লয়মেন্ট। অথবা এখন যেরকম আমরা যেটা করি যে অনলাইন থেকে আমি ডাউনলোড করে নিই, ওটাও কিন্তু আসলে অনেকটা সেলফ সার্ভিস মডেল। ওখানে আমার ইনস্ট্রাকশন দেওয়া থাকে যে এই সফটওয়্যারটা কীভাবে ইউজ করতে হবে, আমি কিন্তু সেইভাবে কনফিগার করে নিই। ওকে, সো দুটাই হচ্ছে। এখন যদি তোমার ম্যানেজমেন্টের সফটওয়্যার হয়, সাপোজ আমি এই সফটওয়্যারটা কোনো একটা স্পেসিফিক এরিয়াতে ইউজ হবে, স্পেসিফিক কোম্পানি ইউজ করবে, সেক্ষেত্রে হয়তো ওই সফটওয়্যার কোম্পানি থেকে কেউ একজন যেয়ে তাদের পিসিতে এটা ইনস্টল করে দিয়ে আসবে, এরকম হতে পারে। সেগুলো হচ্ছে আমাদের বিভিন্ন মেথড। এখন আসে একটু স্ট্র্যাটেজিতে। স্ট্র্যাটেজি বলতে অনেক সময় যেটা হয় যে যদি তুমি নতুন সিস্টেম ডিপ্লয় করো তাহলে তো আর কোনো সমস্যা নেই, নতুন একটা সিস্টেম তুমি ডিপ্লয় করতেছো। বাট যদি এমন হয় যে আমার এক্সিস্টিং একটা সিস্টেম আছে অলরেডি, ওকে, আমার একটা এক্সিস্টিং সিস্টেম আছে এখানে, সো আমি একটা নতুন সিস্টেম এখন ডিপ্লয় করব। সো এটা করার অনেকগুলো ওয়ে আছে। একটা ওয়ে হচ্ছে যে পুরনো সিস্টেমটা একেবারে বাদ দিয়ে সরাসরি নতুন সিস্টেম নিয়ে আসা, যেটাকে বলা হচ্ছে ডিরেক্ট ডিপ্লয়মেন্ট। ওকে, যেমন ধরো যে এই উপরের গ্রাফটা যদি দেখো ছবিটা, সো ওল্ড সিস্টেম ইন অপারেশন, ওল্ড সিস্টেম চলতেছিল, তুমি একটা টাইম লাইন ঠিক করলে যে ঠিক আছে নেক্সট মান্থ থেকে আমরা আর পুরোনো সিস্টেম ইউজ করব না। সো এই এক মাস তুমি হয়তো একটু কনফিগার করলা, করে পরের মাস থেকে নতুন সিস্টেম ইউজ করা শুরু করে দিলাম। এটা হতে পারে, বাট এটা খুব একটা ইটস এ ব্যাড আইডিয়া। হঠাৎ করে একটা সিস্টেম আনাটা এটা ঠিক না। আরেকটা হচ্ছে প্যারালাল ডেভেলপমেন্ট। সেটা হচ্ছে ওল্ড সিস্টেমও থাকবে, একটা সার্টেন টাইম পর্যন্ত নিউ সিস্টেমও পাশাপাশি চলবে। ওকে, নিউ সিস্টেমও পাশাপাশি চলবে করে তারপরে একটা পর্যায়ে এসে তখন আমরা ওল্ড সিস্টেমটাকে স্টপ করে দেব। ওকে, সো এই যে বাকি যে টাইমটা যেখানে তোমার ওল্ড এবং নিউ বোথ দুটো সিস্টেমই যখন চলছে এখানে, তার মানে এখানে যেটা হতে পারে সেটা হচ্ছে বাই দিস টাইম ওল্ড তো অপারেশনে আসেই, নিউ সিস্টেমটাও কিন্তু যারা ইউজার তারা ফ্যামিলিয়ার হলো, এবং কোনো যদি ইরোড থেকে থাকে এই সময় কিন্তু আমরা বের করে ফেলতে পারি। ওকে, তো টেস্টিংয়ের কাজও অনেকটা হয়ে যায়। সো মোটামুটি কয়েক মাস চালানোর পরে যখন দেখব যে আমার ইউজাররা কমফোর্টেবল নিউ সিস্টেমকে নিয়ে, তখন আমরা হচ্ছে ওল্ড সিস্টেমটাকে অফ করে দিতে পারি। সো প্যারালাল ডিপ্লয়মেন্টে বোথ ওল্ড এবং নিউ দুইটা সিস্টেমই হচ্ছে থাকে। একটা সার্টেন সময় পরে আমরা ওল্ড সিস্টেমটাকে ডিসকার্ড করে দিই। আরেকটা হচ্ছে ফেজ ডেভেলপমেন্ট। ফেজ ডেভেলপমেন্ট হচ্ছে ওই ডিরেক্টলি অফ না করে আমরা ফেজ বাই ফেজ একটু একটু করে নতুন সিস্টেমটাকে ডিপ্লয় করার ট্রাই করব। যেমন ধরো যে এখানে যে
ডায়াগ্রামে দেখতে পাচ্ছ যে আমার ওল্ড সিস্টেম আছে। সো আমি প্রথমে যেটা করতে পারি, ফেজ ওয়ানে কিছু নতুন ফিচার বা সিস্টেমের নতুন কিছু পার্ট দিয়ে আমি ডিপ্লয় করে দিলাম। আবার ধরো যে ওল্ড সিস্টেম বি আছে, আমি হচ্ছে আবার ফেজ টুকে ডিপ্লয় করে দিলাম। ওকে, সো মানে আমি আবার স্টেপ বাই স্টেপ, ফেজ বাই ফেজ সিস্টেমটাকে ডিপ্লয় করা শুরু করলাম। সো এখানে সুবিধা হচ্ছে আগের সিস্টেমও থাকতেছে, অনেকটা প্যারালালেও তোমার কাজ করতেছে, এবং অ্যাট দ্য এন্ড আমি একটা সার্টেন টাইম পরে ধরো ওই যে ফেজ টি অপারেশন অ্যান্ড টেস্টিং এটা যখন শেষ হয়ে গেল, তখন হয়তো আমি পুরোপুরিভাবে নতুন সিস্টেমটা ইউজ করা শুরু করে দিলাম। ওকে, এরকম স্ট্র্যাটেজিও আমরা ফলো করতে পারি। তবে সবচেয়ে বেটার হচ্ছে এই প্যারালাল ডেভেলপমেন্টটা ইউজ করা। ওকে, স্ট্রাকচারটা এটা একটু খুব স্ট্রেট ফরওয়ার্ড হয়ে যায়, আর ফেজটা একটু ঝামেলার মানে এই ফেজ ওয়ান করো, ফেজ টু করো, ফেজ ওয়ানে কী থাকবে, ফেজ টুতে কী থাকবে, এগুলোর একটু ঝামেলা আছে। তবুও এটা ডিপেন্ড করে সিস্টেমের উপরে। আচ্ছা, সফটওয়্যার ডিপ্লয়মেন্টে তোমার কি করে আসলে? এখানে হচ্ছে ধরো আমরা যেই নতুন নতুন আপডেট আসে, ধরো যে কোনো সফটওয়্যারই দেখবা যে আপডেট হয়, ধরো ভিএলসি মিডিয়া প্লেয়ার। সো তুমি এরকম একটা সফটওয়্যার বানাইছো যেটা দিয়ে ভিডিও দেখা যায়, এটা দেখবা যে আমাদের কিছুদিন পর পর কিন্তু আপডেট আসে। ওকে, সো এগুলোও কিন্তু তোমার ডিপ্লয়মেন্টের মধ্যে পড়ে, যে আপডেটগুলো কীভাবে করবো, কীভাবে ভার্সনিং করবো, কীভাবে অটোমেটেড, এইগুলো এমনি থিওরিটিক্যাল কথাবার্তা, এগুলো তোমরা একটু গো থ্রু করবা। কীভাবে আমরা লাইফ আপডেট করব, লাইসেন্সিং কীভাবে সাপোর্ট দিবে এখানে। যে সাপোজ তুমি সফটওয়্যারটা লাইসেন্স করা, তুমি যেহেতু কিনছো সফটওয়্যারটা, সো এটা যখন আপডেট হবে, সো অনলি লাইসেন্স পিপলের কাছেই সফটওয়্যারটা আপডেট হবে, অন্য কারো কাছে হবে না। তাহলে কীভাবে কাজ করবে, ইত্যাদি ইত্যাদি জিনিসগুলো সবই সফটওয়্যার ডিপ্লয়মেন্টের মধ্যে ডিসকাস করা হয়। আচ্ছা, দেন হচ্ছে একটু দেখি লাইফ সাইকেলের কথা যদি চিন্তা করি, যে ডিপ্লয়মেন্ট আসলে হয় কিভাবে। ডিপ্লয়মেন্ট তো এমন না যে আমি আসলাম আর ডিপ্লয় করে দিয়ে চলে গেলাম, তা তো আর না, তোমাকে স্টেপ বাই স্টেপ প্রসিডিওর আছে। আচ্ছা, এই প্রসিডিওরে হচ্ছে ইটস এ কালেকশন অফ প্রসেস ফর প্রডিউসার সাইড, কাস্টমার সাইড। যারা প্রডিউসার আর কি, তাদের খুব একটা কাজ নেই, তারা হচ্ছে রিলিজ করে দিয়ে বসে থাকে। যা কাজ হচ্ছে কাস্টমারের, সে এটাকে ইনস্টল করবে, অ্যাক্টিভেট করবে, ডিঅ্যাক্টিভেট করবে, রিকনফিগারেশন করবে, আপডেট করবে, অ্যাডাপ্ট হবে, রিমুভ করে দিতে পারে। সো এই হচ্ছে তোমার কাস্টমার সাইডের হচ্ছে স্টেপ বাই স্টেপ প্রসিডিউর। সো আমরা তো এর আগেও দেখছিলাম যে দুই সাইডে হবে, একটা হচ্ছে যে কোম্পানি যারা ডেভেলপ করছে তাদের একটা সাইড, আর একটা হচ্ছে কাস্টমারের সাইড। সো যারা কোম্পানি অর্গানাইজেশন, তাদের কাজ হচ্ছে রিলিজ করে আপাতত বসে থাকা এবং কাস্টমারকে যাদের কাজ করতে দেয়। হ্যাঁ, বাট প্রডিউসাররা আবার কখন কাজ করবে, যখন কাস্টমারের সাইড থেকে কোনো ফিডব্যাক আসবে, যে কোনো ইরর আসছে বা কোনো ফিডব্যাক আসবে, তখন হচ্ছে তারা এই জিনিসটাকে নিয়ে আবার কাজ করবে। হ্যাঁ, ওটা আমরা রিলিজ ম্যানেজমেন্টের দিকে যাব তখন। ডিপ্লয়মেন্টে এটা ডিপ্লয়মেন্ট হচ্ছে আমার কাজ শেষ, ডেভেলপমেন্ট শেষ, টেস্টিং করে দিয়েছি, নাও আমি দিলাম, এখন কাস্টমার এটাকে নিয়ে ইউজ করলো। এই হচ্ছে তোমার ডিপ্লয়মেন্টের কাজ। ডিপ্লয়মেন্টে কিছু চ্যালেঞ্জ আছে। চ্যালেঞ্জ বলতে হচ্ছে যে তোমার এটার ফাংশনালিটির দিক থেকেও কিছু চ্যালেঞ্জেস আছে, যেমন এই যে রিটার্ন অফ ইররের কথা যেটা আমি বললাম এর আগের বার, ইররের কথা বললাম, যে রিটার্ন ইরর রিপোর্ট, এগুলো কি প্রপারলি হচ্ছে কি না, এই জিনিসগুলো একটু চ্যালেঞ্জিং ব্যাপার। এখানে এটা ডিপ্লয়মেন্টে খুব একটা ধরা যায় না আলটিমেটলি। ওকে,
তারপর ইফেক্টিভ হচ্ছে কি না, এটার স্পিড কীরকম হচ্ছে, ডিপ্লয়মেন্টের করতে সময় লাগতেছে নাকি খুব কমপ্লেক্স হয়ে যাচ্ছে, এটা কি বিল্ড করা যাচ্ছে কি না, ইজিলি রিবিল্ড করা যাচ্ছে কি না, এসেকটা অনেক চ্যালেঞ্জে কিন্তু এখনও আছে ডিপ্লয়মেন্টের ক্ষেত্রে। এই ক্ষেত্রে যেটা হয় তোমার, ধরো আমি একটা সফটওয়্যার বানালাম, বা ধরো যে আমি একটা অ্যান্ড্রয়েড অ্যাপ বানালাম, এপিকে ফাইলকে নিয়ে আমি গুগল আমি ছেড়ে দিলাম, গুগলের অ্যাপ স্টোরে আমি ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে এখন এই এপিকেটা ইনস্টল করার দায়িত্বটা কার? এটা ইনস্টল করার দায়িত্ব হচ্ছে একজন ইউজারের। এখন সে আসলে ঠিক মতো করতে পারবে কি না, সে কি কোনো ভুল করবে কি না, অথবা যদি তোমার হয় যে এপিকে ফাইল সে নাই, অ্যাপ স্টোরে নাই, একটা ওয়েবসাইট থেকে এপিকে ফাইল নিয়ে ইনস্টল করতে হবে তোমার ফোনে, ওকে, সো এটা কতটুকু করা যাবে, কতখানি রিস্ক আছে, এই জিনিসগুলো হচ্ছে একটু চ্যালেঞ্জেসের মধ্যে পড়ে যায়, এগুলো করাটা একটু ডিফিকাল্ট। ওকে, মানে এখনও ডিপ্লয়মেন্টের ক্ষেত্রে এই রিস্কগুলো কিন্তু আসলে থেকেই যায়। এগুলো কিছু সলিউশন আছে। সলিউশন বলতে হচ্ছে ধরো সবচেয়ে বেটার হচ্ছে ম্যানুয়াল ইনস্টলেশন, অটোমেটেড না করে ম্যানুয়ালি করলা। রোবোকপি রাখলা। রোবোকপি মানে হচ্ছে রোবাস্ট ফাইল কপি। ওকে, এটা হচ্ছে কমান্ড লাইন বেস, মানে এটা কপি আগে থেকে করে রেখে দেয়া, এবং যাতে করে তোমার পরবর্তীতে কোনো সমস্যা হয় তুমি যাতে আবার আগেরটাতে ফেরত আসতে পারো, অনেকটা এরকম। থার্ড পার্টি থাকতে পারে যারা এইসব প্রবলেমের সলিউশন দিতে পারে। আর আরেকটা সবচেয়ে ইজি সলিউশন হচ্ছে ওপেন সোর্স সলিউশন। ওপেন সোর্স করা আছে, সো তুমি এখন যা খুশি তাই করো। তাহলে এখানে যারা সিস্টেমটা ডেভেলপ করছে তাদের আর কি খুব একটা মাথা ব্যথা নাই, তোমরা যা খুশি তাই করো। ওকে, আচ্ছা, ডিপ্লয়মেন্টের লাস্ট আরেকটা যে জিনিস আমরা দেখি সেটা হচ্ছে ভার্সনিং, যেটা আমরা জানি অনেক ক্ষেত্রেই আমরা জানি, সেটা হচ্ছে আমরা ভার্সন ইউজ করি। তুমি ধরো ইক্লিপস ইউজ করো বা নেটবিনস ইউজ করো, দেখবে এগুলো কিন্তু একটা ভার্সন আছে, যে ভার্সন 1.3.5, ভার্সন 5.5.0, এরকম দেখবে অনেক টাইপের ভার্সন থাকে। সো ভার্সনটা হচ্ছে যে মেইন ডিপ্লয় করার আগে, যেমন এই উইন্ডোজ 11 যখন আসলো, উইন্ডোজ 11 আসার আগে কিন্তু উইন্ডোজ 11-এর একটা বেটা ভার্সন ছেড়ে দিল। সো কী হবে, ইউজাররা হচ্ছে রিয়েল টাইমে যেভাবে করবে সেভাবে তারা সেই সিস্টেমটাকে নিয়ে ইনস্টল করে তারা চালায় দেখছে সব ঠিকঠাক আছে কিনা। সো এতে করে যেটা হলো, মাইক্রোসফটের খুব একটা সুবিধা হয়ে গেল, ওর আর আলাদা করে জিনিসগুলো করা লাগলো না। যারা বেটা ভার্সন ইউজার তারা কিন্তু বেটা ভার্সন অনুযায়ী তারা বেটা ভার্সনকে নিয়ে তারা টেস্ট করা শুরু করলো, তারা রান টান করে দেখলো যে কী অবস্থা। না, আমরা বেটা ভার্সন টার্মটার সাথে পরিচিত, এছাড়াও কিন্তু আলফা ভার্সন আছে, প্রোডাকশন ভার্সন আছে। প্রোডাকশন ভার্সন হচ্ছে ফাইনাল যে রিলিজ হয় ওটা হচ্ছে প্রোডাকশন ভার্সন বলে। এর আগে আলফা, বিটা, গামা অনেক টাইপেরই তোমার ভার্সন হয়। ওকে, বিভিন্ন ভার্সন করে ছাড়ে ওরা পার্টিকুলার টাইম ওরা ছেড়ে রাখে যে ওকে 1 মাস। সো 1 মাসের মধ্যে ইউজাররা ইউজ করে দেন হচ্ছে তারা ফিডব্যাক দেয়, বা কোনো ইরোর আসলে ইরোর লগ ক্রিয়েট হয়, এই জিনিসগুলো হচ্ছে তাদের কাছে যায়, তখন তারা সেটা নিয়ে গবেষণা করে আবার নতুন মডিফিকেশন করে দেন হচ্ছে তারা ফাইনাল যে ভার্সন, যেটাকে আমরা প্রোডাকশন ভার্সন বলতেছি, প্রোডাকশন ভার্সনটা হচ্ছে ডিপ্লয় করে দেয়। ওকে, সো এই হচ্ছে মোটামুটি আমাদের ডিপ্লয়মেন্ট রিলেটেড কথাবার্তা। এর আগেও বলছি এই চ্যাপ্টারটা হচ্ছে থিওরিটিক্যাল কথাবার্তা, আর তোমাদের পরীক্ষা এখান থেকে আসলে মানে সেরকম ডিসক্রিপটিভ কিছু আসবে না, বিভিন্ন শর্ট কোশ্চেন টাইপের আসতে পারে। সো জাস্ট একটু বেসিক আইডিয়াগুলো রাখলেই হবে। আচ্ছা, এখন আমরা মুভ করি একটু
রিলিজ ম্যানেজমেন্টে। সো রিলিজ ম্যানেজমেন্ট হচ্ছে যে এই যে আমরা ডিপ্লয় করা, এই করা, সেই করা, এই সব কিছু একটা ম্যানেজমেন্টের প্রসিডিউরের মাধ্যমে আসতে হবে। মানে এটা জাস্ট এমন না যে যখন যার ইচ্ছা সে সেটা করলো, তা না। এটাকে একটা প্রপার প্ল্যানিংয়ের মধ্যে তোমাকে করতে হবে। মানে আমরা যেটা মনে করি যে সফটওয়্যার ডেভেলপ করা হয়ে গেল আর আমার কাজ শেষ, আসলে কিন্তু তা না। এটার পরে কিন্তু আরো অনেক কাজ আছে। Okay? আমরা যে টেস্ট করি, কিভাবে ডিপ্লয় করব, মানে ডেভেলপমেন্টের পর থেকে যে এটাকে আমরা কিভাবে টেস্ট করব, কিভাবে ডিপ্লয় করব, ডিপ্লয় করার পরে যে ফিডব্যাক আসবে সেগুলো নিয়ে আমরা কি করব, আমার ভার্সন কন্ট্রোল কি হবে, এটা কি হবে, এই যে ফুল যে প্রসেসটা, এটাকে বলা হয় রিলিজ ম্যানেজমেন্ট। ওকে, এখন রিলিজ ম্যানেজমেন্ট এটা কেন দরকার? রিলিজ সাধারণত কোনো কোম্পানি বা ভালো বড় বড় কোম্পানি ছাড়া রিলিজ ম্যানেজমেন্ট নিয়ে কারোর মাথা ব্যথা নেই। তাদের কাজ হচ্ছে ঠিক আছে সফটওয়্যার হয়ে গেছে, ছেড়ে দিলাম, 1 বছর পরে আবার এসে একটু দেখলো কোথায় ঠিকঠাক যদি কিছু করার লাগে করে দিলাম, নাহলে নাই। আর যদি তুমি ডেডিকেটেড সফটওয়্যার বানাও, যে সাপোজ আমার কোম্পানির জন্য একটা সফটওয়্যার তুমি বানায় দিলাম, ওকে, সেখানে কিন্তু তোমার সাথে আমার কন্ট্রাক্ট থাকে যে নেক্সট 6 মান্থ তুমি আমাকে একটা মেনটেনেন্সে, যেটা বলে ওকে, রিলিজ মেনটেনেন্স, আমাকে একটা সাপোর্ট দিবা। ওকে, কন্ট্রাক্টে এরকম বলা থাকে যে 6 মান্থ। সো এই 6 মান্থের মধ্যে হচ্ছে তারা বিভিন্ন এরর কারেকশন, বিভিন্ন ফিডব্যাক, ছোটোখাটো চেঞ্জ, যে কনফিগার করা, রিকনফিগার করা, ইত্যাদি ইত্যাদি জিনিসগুলো হচ্ছে তারা করে থাকে। 6 মাস শেষ হয়ে যাবে, তাদের কাজ শেষ, তারা আর কাজ করবে না। ওকে, সো এই জিনিসগুলো কিন্তু একটা তোমাকে, যখনই তুমি রিলিজ ম্যানেজমেন্ট করবা, সো দ্যাট মিনস তোমাকে তখন কিছু স্টেপ বাই স্টেপ প্রসিডিউর ফলো করে করতে হবে। ওকে, এখন দেখা যাচ্ছে কি, ধরো সিস্টেম একটা এস, ওকে, সো ধরো একটা সফটওয়্যারে চিন্তা করো, নর্মালি একটা ম্যানেজমেন্ট সফটওয়্যার, এটা মানে ডেস্কটপ বেস সফটওয়্যার, আমার পিসিতে আছে, এরকম আরও 10 জনের পিসিতে আছে। এখন ধরো যে নতুন একটা আপডেট আসছে, সো দ্যাট মিনস আমাকে মেক শিওর করতে হবে আপডেটটা যাতে এই যে 10 জন আছে 10 জনের কাছেই যাতে থাকে। জিনিসটা এমন হবে না যে আমি আপডেট করলাম, বাকি 10 জন আপডেট হলো না, তাহলে কিন্তু ওখানে সমস্যা ক্রিয়েট হবে। এর জন্য দেখবো অনেক সময় আর যে আমরা করি, স্টেবল ভার্সন থাকে, আনস্টেবল ভার্সন থাকে। সো দেখা যাচ্ছে কি, তুমি একটা স্টেবল ভার্সন ডাউনলোড করছো, ভার্সন 2.0, আমার কাছে আছে 3.0, সমস্যা নেই। যেটা আমরা ধরো নর্মালি ধরো মাইক্রোসফট অফিস ইউজ করি, তুমি ইউজ করো 2013, 2017, 2021, আমি ইউজ করি 2019। সো ওখানে কোনো সমস্যা নেই, সমস্যা হবে না। বাট সিমিলার সিস্টেম যেটা সবসময় সিনক্রোনাইজড হয়, এরকম যদি কিছু হয়, সো ইন দ্যাট কেস কিন্তু তোমাকে মেক শিওর করতে হবে যে যেই সব জায়গাতে বা যেই সব মেশিনে সফটওয়্যারটা ইউজ করা হচ্ছে সবখানে যাতে আপডেটেড হয়। আপডেট হতে পারে ম্যানুয়াল আপডেট অথবা অটোমেটিক আপডেট। ওকে, তোমাকে মেক শিওর করতে হবে যে আপডেট যাতে ঠিকঠাক হতে হয়। ওকে, সো এই কাজগুলো করবে কারা, এগুলো দেখবে কে? সো এটার জন্য আলাদা একটা টিম থাকে যারা এই যে রিলিজ ম্যানেজমেন্টের মধ্যে পড়ে, তাদের কাজই হচ্ছে টাইম টু টাইম এই জিনিসগুলো মনিটর করা। এখন যদি গোলের কথা বলি, যে রিলিজ ম্যানেজমেন্ট আসলে কাজটা কি, ওদের আলটিমেট গোলটা কি? গোলটা হচ্ছে যে রিস্ক কমানো। যেমন ধরো এই যে বললাম যে একটা আপডেট আসলো, আপডেটটা শুধু আমি আপডেট করছি, বাকি 10 জন আপডেট করে নাই, তাহলে দেখা যাবে কি যে আমার সফটওয়্যার যে ট্রানজ্যাকশন হচ্ছে বা বিভিন্ন হচ্ছে, সেখানে হয়তো ইরর ক্রিয়েট হবে। আর যদি ইরর ক্রিয়েট হয়,
তাহলে এটা কিন্তু আমরা সফটওয়্যারের একটা রিস্ক বলি। যারা 470 করছে ওখানে মনে হয় কিছু করায় রিস্ক ম্যানেজমেন্ট। তো এই রিস্কগুলো তোমাকে আগে থেকে হচ্ছে ফোরকাস্ট করতে হবে। সো আলটিমেটলি এই কীভাবে রিস্কগুলোকে কমানো যায়, এই ফুল ডেভেলপমেন্ট লাইফ সাইকেল, ডেলিভারি লাইফ সাইকেলের মধ্যে সেটা নিয়ে কাজ করে হচ্ছে রিলিজ ম্যানেজমেন্ট। ওকে, বিভিন্ন টিমের মধ্যে অ্যালাইনমেন্ট রাখা, এসেক্টা বিভিন্ন ডেডলাইন মিট করা। ওকে, কারণ ডিপ্লয়মেন্ট মানে কোডিং হয়েছে মানে যে আমার কাজ শেষ তা না। ওকে, ধরো একটা পর্যায় পর্যন্ত সেখানে তুমি কোড করছো, শেষ কোডিং। তারপরে হচ্ছে আমার যে ডিপ্লয়মেন্ট ম্যানেজমেন্ট, এগুলো মনে করো ধরো 6 মান্থ হোক বা যে মান্থ 6 মান্থ হোক না, একটা টাইম ধরে এটাকে সাপোর্ট দেয়া। এবং 6 মান্থের মধ্যে কী কী করতে হবে, বিভিন্ন টাস্ক থাকতে পারে, সেগুলো কীভাবে মিট করবে, ডেডলাইন থাকতে পারে, এগুলো কীভাবে মিট করবে, এই কাজগুলো করা কাজ হচ্ছে রিলিজ ম্যানেজমেন্ট। আরও একটা ফাইনাল যে জিনিসটা করে সেটা হচ্ছে ডেভেলপমেন্ট গোল আর বিজনেস গোলের মধ্যে একটু অ্যালাইন করা। যদিও আমরা যখন সফটওয়্যার ডেভেলপ করি আলটিমেটলি শুরু থেকে কিন্তু একটা বিজনেস পার্ট থাকে, যেটা আমরা শুরু থেকে করে আসছিলাম, প্ল্যানিং, অ্যানালাইসিস। আমাদের রিকোয়ারমেন্ট কিন্তু সব কিছুই বিজনেসের সাথে রিলেটেড। ওকে, সো আলটিমেটলি অ্যাট দ্য এন্ড যেই বিজনেসগুলো আমার ছিল এবং ডেভেলপ করার পরে যে সিস্টেমটা হলো, এদের মধ্যে এদের অ্যালাইনমেন্টটা কীরকম, ওকে, সেগুলোকে আসলে ফুলফিল হচ্ছে কি না, বা নতুন কোনো বিজনেস গোল আসলো কি না, বা ইউজাররা কী চাচ্ছে, তাদের কি বিজনেস কিছু চেঞ্জও হয়ে যেতে পারে। সো সেটার সাথে অ্যালাইন করতে হলে আমাদের কি করতে হবে, এসেক্টা জিনিসগুলো হচ্ছে রিলিজ ম্যানেজমেন্টের মধ্যে থাকে। এখন রিলিজ ম্যানেজমেন্টের তাহলে যদি আমরা একটু লাইফ সাইকেল দেখি, রিলিজ দেখতে অনেকটা এরকম। ডিটেলস পড়া লাগবে না, জাস্ট সাইকেলগুলো একটু জানলেই হবে। যে রিকোয়েস্ট ফর চেঞ্জেস ফর নিউ ফিচার। ওকে, সো আমি রিলিজ করে ফেলছি, ডিপ্লয় হয়ে গেছে, রিলিজ হয়ে গেছে, ইউজাররা ইউজ করছে। এখন ইউজাররা ইউজ করে তারা একটা ফিডব্যাক দিচ্ছে যে এই জায়গাতে চেঞ্জ করতে হবে, বা এই জায়গাতে প্রবলেম আছে, এসেক্টা, বা এরকম নতুন ফিচার সে অ্যাড করতে যাচ্ছে। এই জিনিসগুলো হচ্ছে তারা হ্যান্ডেল করবে, করে সেই অনুযায়ী হচ্ছে প্ল্যানিং করবে, ডিজাইন করবে, যে যেই চেঞ্জেসগুলো আসলো এই অনুযায়ী হচ্ছে প্ল্যানিং করবে, ডিজাইন করবে। আবার ওই সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেলের মধ্যে চলে আসে, সফটওয়্যারটা বিল্ড করবে, রিভিউ হবে, টেস্ট করে দেখবে সব ঠিকঠাক আছে কিনা, তারপরে ডিপ্লয়মেন্ট করবে, সাপোর্ট করবে, আর এই যে ইস্যু, রিপোর্টিং অ্যান্ড কালেকশন। সো এই সাইকেলটা চলতেই থাকবে রিলিজ ম্যানেজমেন্টের ক্ষেত্রে। তো রিলিজ হয়ে যাবে ধরো 2 মান্থ সাইকেল। সো 2 মাস ইউজাররা ইউজ করবে, ইউজ করার পরে এখন দেখবে যে কি কি রিপোর্ট আসছে, বা ক্লায়েন্ট কি কি মডিফিকেশন দিতে বলছে, সেগুলোকে নিয়ে আবার তোমাকে মেইন যে কোড, মেইন যে সিস্টেম, ওখানে আবার তোমাকে চেঞ্জ করতে হবে। চেঞ্জ করে তার আবার ধরো 2 মাসের জন্য ওয়েট করো। এইভাবে একটা টাইম থাকবে যে 1 বছর পর্যন্ত রিলিজ ম্যানেজমেন্টের পার্টটা কাজ করবে, 1 বছর পরে কাজ শেষ, তার আর কোনো কাজ নাই এই সিস্টেমের সাথে। এই হচ্ছে মানে লাইফ সাইকেল, যদি অনেকটা চেঞ্জ বলতে পারো, রিলিজ ম্যানেজমেন্ট সাইকেল এটা দেখতে হচ্ছে এরকম। সো আলটিমেটলি সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেলও কিন্তু এরকম অনেকটা, যে এরকম যদি তুমি ভাগ করো, যদি ওয়াটারফল মডেল বা যে কোনো মডেলই ধরো না কেন, আলটিমেটলি আমরা এতটুকু পার্টকে কিন্তু সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেলের মধ্যে পড়ে যায় এই জিনিসগুলো। এর পরবর্তী যে 3টা স্টেপ দেখতে পাচ্ছি আমরা, সাপোর্ট দেয়া, তারপর ইস্যু কালেকশন করা, আর হচ্ছে সেই অনুযায়ী আবার রিকোয়ারমেন্ট। সো 1 নম্বরে যেটা আছে এটা অনেকটা রিকোয়ারমেন্ট কালেকশনের মতো। ওকে, সো সিস্টেম শুধু ডেভেলপ করলেই হবে না। এখন ধরো আমি যে গার্মেন্টস ফ্যাক্টরি,
জন্য তুমি সফটওয়্যার বানাই দিছো। এখন আমি ইউজ করে করে হঠাৎ করে একদিন দেখি হয় না, দিতে পারতেছি না, ওভার টাইমের লিমিট হয়তো ক্রস করে ফেলছে। ধরো আর কি, যে তুমি যখন কোড করছো তুমি এখানে দিছো যে ম্যাক্সিমাম ওভার টাইম হচ্ছে এত ঘন্টা, বাট সামহাও আমার একজন এমপ্লয়ি তার ওভার টাইম হয়ে গেছে আরও বেশি। সো তুমি যখন কী করবো, তখন তুমি একটা নোট করবা যে ওভার টাইমে এত বেশি ঘন্টার বেশি হচ্ছে না, তখন এইটাকে পাঠিয়ে দেওয়া হয় আবার কোম্পানির কাছে। তখন কোম্পানি দেখবে যে কাহিনী কি, আচ্ছা ঠিক আছে হচ্ছে না, তখন তারা আবার এটাকে কি করে সলভ করব, ওকে, তখন তারা কোডে ঢুকে সলভ করে টেস্ট করে দেখে সব ঠিকঠাক আছে কিনা, করে তারপরে হচ্ছে তারা আবার নতুন করে হচ্ছে ডিপ্লয় করে। সো এইভাবে হচ্ছে আমাদের রিলিজ ম্যানেজমেন্টের সাইকেল চলতে থাকে। আচ্ছা, রিলিজ প্ল্যানিংয়ের ক্ষেত্রেও কয়েকটা জিনিস করা হয়, সেটা হচ্ছে ওই আলটিমেটলি আগে যে কথা বললাম সেই কথাগুলো এখানে আসলো। ডিজাইন বিল্ড, আচ্ছা এখানে আরো অ্যাবস্ট্রাক্ট ওয়েতে বলছে, ডিজাইন বিল্ড টেস্ট অ্যাকসেপ্টেন্স টেস্ট করে দেখা। তো এটা কিছু না, এটা আগেরটা বললে হবে। রিলিজ ম্যানেজমেন্টের বা রিলিজের কিছু পলিসি অনেক সময় কোম্পানি তারা সেট করে রাখে, যে কার কি কাজ, রোলস অ্যান্ড রেসপন্সিবিলিটি কি হবে, কে কি করবে। মানে এখনো কিন্তু তোমার ওই যে এখন দেখা যায় কি লোকজন কম থাকে, ডেভেলপমেন্ট পর্যন্ত দেখা যাচ্ছে কি ধরো 20 জন লোক একটা টিমে কাজ করছে, বাট যখন ডেভেলপমেন্ট শেষ তখন দেখা যায় কি 3-4 জন লোক আছে। সে তাদের ভিতরে কিছু দায়িত্ব ভাগ করে দেওয়া হয়, যে তুমি হচ্ছে ইরোর রিপোর্টগুলা বা এগুলা কালেকশন করবা, আরেকজন ধরো ডিজাইনে থাকবে, কেউ হয়তো ডেভেলপার থাকবে। এই যে যেমন ধরো বললাম যে আমি যে ওভার টাইম ধরো 40 আওয়ার্স, এটা তুমি করে সেট করে দিছো, বাট 40 আওয়ার্সের বেশি হতে পারে। তাহলে কি করবে, ডেভেলপার যে আছে সে তখন ডকুমেন্ট যেটা আছে ডকুমেন্টেশন ওখানে বের করবে যে কোন জায়গাতে ওভার টাইমের এই আওয়ারটা দেয়া আছে, সেখানে যে সে 40কে ধরো 50 বানাই দিল, ওকে, দিয়ে তারপর সে কোড আবার রান করে টেস্ট করে দেখবে সব ঠিকঠাক আছে কিনা। সেভাবে যাবে। ডেভেলপ অথরিটি, তারপর হচ্ছে তোমার রিলিজ নাম্বার থাকতে পারে, আমি সবগুলো বলতেছি না, যে রিলিজ নাম্বার থাকে, 1 2 3 টাইপের নাম্বার থাকতে পারে, যে কতবার রিলিজ হচ্ছে, বা রিলিজ তুমি কতবার করবা। বছরে ধরো তুমি 6বার করবা, আফটার 2 মান্থস, প্রত্যেক 2 মাস শেষে তুমি 2 মাসে যে ফিডব্যাক পাচ্ছ সেগুলা নিয়ে কাজ টাজ করে তুমি আবার রিলিজ করতেছো। হ্যাঁ, অনেকটা তো ভার্সন টাইপের, ভার্সনের কথাও চলে আসতেছে এখানে। ওকে, যে তুমি ভার্সন 1 রিলিজ করবা 2 মাস পরে, ভার্সন 2 রিলিজ করবা 4 মাস পরে। সো ভার্সনে কি হয়, ভার্সনে হয় কি প্রিভিয়াস ভার্সনে যদি কোনো ইরর থেকে থাকে সেটা সলভ হয়, প্লাস নিউ কিছু ফিচার অ্যাড করে দেওয়া হয়। ওকে, এই জিনিসগুলো থাকে। তারপর কোনো ইমার্জেন্সি চেঞ্জ আসলে কিভাবে করব না করব ইত্যাদি ইত্যাদি যে জিনিস পলিসির ভিতরে থাকে। লাস্ট হচ্ছে রিলিজ ম্যানেজমেন্ট প্রসেসে, আচ্ছা যে বললাম যে কিছু মানুষ থাকে, কারা তারা, রিলিজ ম্যানেজার থাকে। যেমন প্রজেক্ট ম্যানেজার থাকে ছিল প্রজেক্ট ডেভেলপমেন্টের সময়, এখন তো প্রজেক্ট ডেভেলপমেন্ট শেষ, এখন থাকে হচ্ছে রিলিজ ম্যানেজার। ওকে, সেই হচ্ছে এই যে কাস্টমারের মানে এই যে ফুল রিলিজ করা, ডিপ্লয় করা, যা কিছু করার পর সব কিছু দায়িত্ব হচ্ছে রিলিজ ম্যানেজারের কাছে। ওকে, ওখানে তোমার প্রোডাক্ট ওনার থাকতে পারে, প্রোডাক্ট ওনার মানে হচ্ছে আই গেস ইউজার যারা, যদি তোমার স্পেসিফিক কোনো ইউজারের জন্য হয় প্রোডাক্ট ওনার, তারা আসলে হচ্ছে যে অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া ঠিক করে। অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া মিনস তারা যেই সিস্টেমটা তোমাকে বানাতে বলছিল তুমি কি ঠিক মতো বানাইছো কিনা, ডিপ্লয় করে তারা রান টান করে তারা ধরো ইউজ করে দেখবে যে সব ঠিকঠাক আছে কিনা।
ওটা থাকবে। তারপরে কিউএ থাকবে, কোয়ালিটি ম্যানেজার থাকবে, যারা হচ্ছে তোমার টেস্ট করে, একবার তো টেস্ট হয়ে গেছে, সফটওয়্যার ডেভেলপমেন্টের পরে তো একবার টেস্টিং হয়ে গেছে, প্লাস পরবর্তীতে যখন যে চেঞ্জেসগুলো আসে সেই চেঞ্জেসগুলোর উপরে বেস করে তখন তারা দেখে যে সব ঠিকঠাক আছে কিনা, এবং যেই ক্রাইটেরিয়া থাকে, যে অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া মিনস ইউজার যে রিকোয়ারমেন্ট দিছিল তুমি কি সেই রিকোয়ারমেন্ট ফুলফিল করছো কিনা, বা সফটওয়্যার সেটা দিচ্ছে কিনা। যদি না দিয়ে থাকে তখন তারা হচ্ছে এটাকে একটা এরর রিপোর্ট বা একটা ফিডব্যাক রিপোর্ট হিসেবে দেয়, যে এটা তো এরকম হওয়ার কথা ছিল, এখানে তো অন্যরকম দেখাচ্ছে। তখন কি করবে, রিলিজ ম্যানেজার হচ্ছে সেই অনুযায়ী সে চেঞ্জ করবে, কোয়ালিটি ম্যানেজার হচ্ছে আবার সে এটাকে টেস্ট করে দেখবে সব ঠিকঠাক আছে, এবং ফাইনালি ওই ডেভঅপসের একটা টিম থাকে, আলটিমেটলি ছোটোখাটো টিম, অত বড় কোনো টিম থাকে না, তারা হচ্ছে ওই যে পুরা লাইফ সাইকেলে হচ্ছে যে ফিডব্যাক আসে, যে ইরোর আসে, সেই অনুযায়ী ডিজাইন করে সেই অনুযায়ী কোড টোড করে আচ্ছা আবার যে প্রোডাকশনে দেয়। আমরা যে একটু আগে একটা বড় সার্কেল দেখলাম না, এই যে এটা, এই যে পুরো কাজটা কারা করে, এটা হচ্ছে পুরো ডেভঅপসের যে টিম থাকে, শর্ট ভার্সন, সবাই থাকে না, তারা হচ্ছে এই এই কাজগুলো হচ্ছে করে থাকে। এই হচ্ছে মোটামুটি রিলিজ ম্যানেজমেন্টের কথাবার্তা। ওকে, সো এই পার্টগুলা একটু থিওরিটিক্যাল পার্ট যেটা বললাম, সো তোমরা একটু যদি গো থ্রু করে রাখো, একটু গো থ্রু করবা, সবাই থিওরিটিক্যাল পার্ট, এগুলো আসলে টেকনিক্যাল কিছু নাই এখানে, জাস্ট একটু গো থ্রু করলা কোনটা কি, একটু যেভাবে বললাম এটা, প্লাস বইতেও আছে, তোমার বই থেকেও বা অনলাইনেও বিভিন্ন কিছু টপিক দিয়ে একটু সার্চ করলেও পাবা যে রিলিজ ম্যানেজমেন্ট, তাহলেও কিছু রিসোর্স পাবা। হ্যাঁ, এইভাবে তোমাদেরকে একটু পড়াশোনা করতে হবে। থিওরিটিক্যাল তো অনেক কথা বললাম এর জন্য। এবার বলো তোমাদের কারো কোনো কথা থাকলে বলো। স্যার এই জিনিসগুলো ফাইনালে কেমন কোশ্চেন আসতে পারে? হ্যাঁ, বললাম এখান থেকে মানে শর্ট কোশ্চেন আসতে পারে, মানে এখান থেকে বড় কোনো কোশ্চেন আসবে না, শর্ট টাইপের কোশ্চেন আসবে। এটা ধরো 1-2 মার্কসের ম্যাক্সিমাম, 2 মার্কসের একটা কোশ্চেন আসতে পারে। জি স্যার, বুঝতে পারছি। এখান থেকে বড় কোশ্চেন আসার মতো কিছু নাই, আর এখানে আসলে মুখস্থ করারও কিছু নাই, জাস্ট হচ্ছে একটু গো থ্রু করবা, জাস্ট বেসিক আইডিয়াটা থাকলেই হলো আর কি। সো কোশ্চেন নিয়ে আমরা হচ্ছে কথা বলবো, আচ্ছা আমাদের তো সময় আছে যদিও, সো এখন আসলে তোমাদের যেটা করতে হবে একটু কষ্ট করে, সেটা হলো আমাদের তো 2টা ক্লাস আছে, 26 এবং 28 তারিখে, আমরা 24 তারিখে এবং 26 তারিখে। তো 24 তারিখে যেটা করব সেটা হচ্ছে আমরা একটু রিভিউ করব, মিডের পর থেকে সিলেবাসটা একটু রিভিউ করব, এবং তোমাদের যদি কোনো টপিকে স্পেসিফিক কোনো টপিকে প্রবলেম থাকে, যে এই প্রবলেমটা এটা বুঝি না এটা, দেন আমরা সেটা নিয়ে ডিসকাস করলাম। হ্যাঁ, আদারওয়াইজ আমি জাস্ট প্রত্যেকটা লেকচার ধরে একটু গো থ্রু করে দিয়ে যাবো একবার। আর পরের ক্লাসে হচ্ছে আমরা ফাইনাল রিভিউ, কোশ্চেন প্যাটার্ন, ওকে, কীভাবে এক্সাম নিয়ে কথাবার্তা বলবো হচ্ছে পরের ক্লাসে। সো তোমরা এখন যেটা করবা, একটু জাস্ট গো থ্রু করবা লেকচারগুলা বা স্লাইডগুলা, গো থ্রু করলেও তোমরা বুঝতে পারবা যে সমস্যা কোথায়। ওগুলো একটু দেখে যদি আসো তাহলে সুবিধা হবে, আদারওয়াইজ তো সমস্যা না হলে তো আর কি করবো। ওকে, সো এগুলো একটু তোমাদের করতে হবে। স্যার নেভিগেশন ডায়াগ্রাম আর এর পরের রেকর্ডিং গুলো কি দেওয়া যাবে? হ্যাঁ,
নেভিগেশনের পরে হচ্ছে তোমার নেভিগেশনের পরে তো এটাই আচ্ছা, জি স্যার, নেভিগেশনের আগে কিছু ছিল, আগে, হ্যাঁ মানে প্রোগ্রাম ডিজাইন আর ডেটা স্টেট ডিজাইন, হ্যাঁ ওটা আমি যে ফিজিক্যাল করছি, ডিউটির হ্যাঁ ফিজিক্যালটা হ্যাঁ স্যার। হ্যাঁ ওগুলো আমি দিয়ে দেবো, ওটা আমি বের করছি আজকে, আমি দিতাম ওইটা ইউটিউবে আছে, যেটা রাখছি বাকিগুলো আছে, ওগুলা দিয়ে হচ্ছে আমি করব। আমি হয়তো আজকে না হলেও আমি কালকে তোমাদেরকে লিঙ্কগুলো দিয়ে দেবো।